আমরা এক ধরনের দল গঠনের হিড়িক পড়ে গেছে, মানে প্রতিদিনে নতুন নতুন দল হচ্ছে কেন, মানে দল রাজনৈতিক দলে কি হঠাৎ করে সুবিধা পাওয়া শুরু করেছে যার জন্য প্রতিদিন দল গঠন হচ্ছে? দেখুন, কোইন্সিডেন্টালি আজকে আপনার আমাদের সহ টক শো শিল্পী আবু আলম শহীদ খান মহোদয় আমাকে আপনার স্ন্যাক্স খাবার জন্য, যেটা দেশীয় পায়দায় আপনার পেঁয়াজু, তারপরে বুট, তারপর মুড়ি, এগুলো সহযোগে তৈরি করা হয়। আমি গিয়ে ওনার সঙ্গে মোলাকাত শেষে যখন বেরোচ্ছিলাম, তখন এক সময়ের কিংস পার্টি বলে পরিচিত 111-এর সময় যে পিডিপির অন্যতম কর্ণধার, মানিকগঞ্জের সূর্য সন্তান, আমাদের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সঙ্গে দেখা। তো উনি আমাকে বগল দাবা করে আবার নিয়ে গেলেন ওনার ওই ভবনে, সর্বোচ্চ তলায় অবস্থিত অফিসে। গিয়ে দেখি জমজমাট অবস্থা। তাই বললাম, কি ব্যাপার? বলছে, না আপনি জানেন না, আমরা তো নতুন পার্টি অফিস হিসেবে এটা নির্বাচিত করেছি। তা আমি তখন ওনাকে বললাম যে, ভাই, আপনারা যে কিংস পার্টি বানিয়েছিলেন ডক্টর ফেরদৌস কোরেশির নেতৃত্বে, আমাকে নেমন্তন্ন করেছিলেন, আমি বনানী সেই অফিসে কিন্তু গিয়েছিলাম। আর সেসব দিক কি দাঁড়ালো? এখন আবার নতুন করে আরেকটি দলের এই যে আপনার ফরমেটিভ স্টেজ চলছে, এটা কি অবস্থা? বুঝলেন? না, বেশি সময় বাকি নেই। এই সামনের শুক্রবার সকাল 10:30টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেখানে আপনার ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন আমাদের নবগঠিত রাজনৈতিক দল আপনার বাংলাদেশ সিটিজেন্স পার্টি নেতৃবৃন্দ, সেই যেখানে প্রায় কোটিখানেক টাকার বিল সেখানে আপনার ফুট করতে হয়েছিল, এমনটি জানা গেছে। তো সেখানে তারা এটি আয়োজন করেছেন সকাল 10:30টায়, এবং আপনার এই 12টা নাগাদ তারা এই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশের যে রিচুয়াল সেটি সম্পন্ন করবেন। এবং এর নেতৃত্বে আছেন আমাদেরই সতীর্থ বন্ধুবর, একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিল্লার সূর্য সন্তান। উনি কি শওকত মাহমুদের কথা বলছেন? গঠনের যে মিছিল সেটি কিন্তু থেমে নেই, একটি পর একটি নতুন বলছিলেন, আমরা শুনতে পাইনি, মানে কার কথা? বিএনপির সাবেক ভাইস চেয়ারপারসন, আমাদের বন্ধুবর সতীর্থ শওকত মাহমুদ, তিনি, তার নেতৃত্বে এই দলটি গঠিত হতে চলেছে। এখন আমাদের শ্রদ্ধেয় একে এম পাটোয়ারী মহোদয় যে ইঙ্গিতটি দিলেন যে আশীর্বাদ না থাকলে, যেমন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপনার নতুন দল গঠনের যে সাহস সেটি দেখাতেন না, ডেফিনেটলি অন্য যারা এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করছেন তারাও ডেফিনেটলি নতুন আলোর একটা ঝলকানি নিশ্চয়ই এন্ড অফ দ্য টানেল দেখেছেন, সে কারণেই সংগঠিত হচ্ছেন বলে মনে হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এ কে এম পাটোয়ারী ভাই। আমরা শেষ করবো, আপনার শেষ বক্তব্য প্লিজ। এবং আপনি মনে হয় লাইনচ্যুত হয়ে যাচ্ছিলেন, আপনার সেই প্রশ্নই করছিলাম। কল আসার পরে এরকম হচ্ছিল, কল আসছে তো। হ্যাঁ, ওই প্রশ্নটাই ওনার কাছে করেছিলাম যে দল ঘটনার একটা হিড়িক পড়ে গেছে, মানে আসলে কেন? তাহলে আমরা বলছি যে আমরা অনেকে বলছি ক্যাম্পিং করতেছি, যে কিছু লোক হঠাৎ করে ক্যাম্পিং বেরিয়েছে যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের বেশি দিন রাখার জন্য। হঠাৎ করে কেন বাড়লো? তো আমরা বলছি ওনার কোনো অভিপ্রায় নাই। তো এখন কথার লগে কাজে তো মিল পাচ্ছি না, আমরা কিছু স্মেল পাচ্ছি। একটা কনভিক্টেড লোক আছে পার্টি করতেছে, যেখানে টাকাটা জমা দেয় নাই, জনগণের টাকা এরা পাচার করছে, হ্যাঁ এই করছে। তাহলে এতে কি মনে হচ্ছে? তো এখন তো আমরা কিছু কিছু কাজ তো হাসিনার চেয়েও খারাপ দেখতে আছি। তা আমরা হাসিনারে তাড়ালাম, তো হাসিনারে তাড়াই, এখন যদি হাসিনার থেকে আরো বেশি খারাপ কাজ করি তাহলে কেমন করে হবে? এই কথার জবাব তো আমরা চাইতে হবে, জনগণকে তো চাইতে হবে। যারা তো মতলবের লোক তো থাকবে, জনগণ, এই দেশের রাষ্ট্র যারা মালিক, তাদের তরফ থেকে শুধু একক না, সমস্যারে তো কথাটা তুলতে হবে যে আপনি প্রশ্ন উত্তর দেন, কি করে কনভিক্টেড লোক নতুন পার্টি করতেছে, কারণটা কি? আপনি কি নতুন পার্টির অনুমোদন দিতে আসছেন না ইলেকশন করতে আসছেন? ইলেকশনের এখনো ভোটার লিস্টিং করছেন না, ইলেকশন কমিশনকে আপনি এখনো সংস্কার করছেন না। আপনার ক্যাবিনেট আগে সংস্কার করেন, ক্যাবিনেটের সংস্কার করছেন না, ক্যাবিনেটে
ফৌজদারি অপরাধের আসামিকে আপনি ডুয়েল সিটিজেনশিপ তাদের আপনি বিশেষ সহকারী করছেন। যে বিশেষ সহকারী ওখানে যাইয়া ট্যাক্সি ক্যাব চালাইছে আমেরিকাতে, ট্যাক্সি ক্যাব চালানো কোনো দোষের না, আবার ওইখান থেকে এখানে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক পাঠাচ্ছেন, সেখানে এটা লেভেল টু ইয়ে করে এই কসমেটিক, যে কসমেটিক ব্যবহার করলে হাসিনারও স্কিন ক্যান্সার হইতে পারে, এইটা বাজারে এটা বিক্রি করতেছে। এরকম অনৈতিক লোকের কাছে আমি বিশেষ সহকারী বানাচ্ছি কিছুর উপরে ভিত্তি করে। একটা লোকের যখন একটা রাষ্ট্রীয় পদ দিবে তো জানতে হবে সে ডাবল নাগরিক কিনা। ডাবল নাগরিক হলো ডিসকোয়ালিফিকেশন হবে অ্যাডভাইজার, যদি গভর্নমেন্ট একটা চাকরি পাইতে গেলে ডিসকোয়ালিফিকেশন বলা আছে কি কি, তাকে ডুয়েল নাগরিক হইতে পারবে না, কনভিকশন হলে পারবে না। তো এখানে আমরা দেখছি কোর্ট করতে জরিমানা প্রাপ্ত লোক হচ্ছে। এখানে কোনো হাসিনা আন্দোলনের বা কসমেটিক ওখানে যাইয়া ট্যাক্সি মেয়াদ উত্তীর্ণ আমেরিকার থেকে কসমেটিক্স পাঠায় এখানে বিক্রি করতেন, ওই লেভেল লাগায়। নামটা আমি এখন বলতেছি না, ওনারা বলুক, আমি ক্লু দিছি, ইন্টেলিজেন্স দেখুক না, নাহলে আমাকে ধরুক যে আমি এই তথ্য মিথ্যা বললাম কেন। তো ওনারা খুঁজুক না, এখন সরকার আছে তো আমি তো একটা ক্লু দিতে পারি, সব দায়িত্ব তো আমি তো সকল ইন্টেলিজেন্স সংস্থার দায়িত্ব নিই নাই। আমি বললাম এরকম লোক কেন, আমার কি বাংলাদেশে যারা বাংলাদেশে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা সংগ্রাম করছে, যারা কথা বলছে হাসিনার লাল চোখে উপেক্ষা করে, তাদের খবর নাই, সবগুলি ইম্পোর্টেড কেন? খলিলুর রহমানের কথা বলছে না, খলিলুর রহমান কথা বলি না, খলিলুর রহমান ছাড়া বহুত খলিলুর রহমান আছে। একমাত্র খোদা বক্স ছাড়া অনেকেরই পিছনের ইতিহাস আছে, যদি সরকার না পায় আমার কাছ থেকে যেন নেয়। আমি ডকুমেন্ট সব বলে দিয়ে দিব, কারণ আমি মিডিয়া বসে দায়িত্ব এমনি তো বলতেছি না আমি, তথ্য না থাকলে। তো এখন এই যদি অবস্থা হয় তাহলে আমার এখন একদিকে হলো এইটা, একদিকে কনভিক্টেড লোকের ডুয়েল নাগরিকত্ব লোকের আমি আনতেছি এখানে। দেশের লোক কাউকে পছন্দ হচ্ছে না, দেশের লোকের অভাব পড়ছে যে আমাকে ডুয়েল পাসপোর্ট আলা লোকের আনতে হবে। খলিল সাহেব অনেক যোগ্য লোক, আমি খলিল সাহেবের কথা বলছি না, খলিল সাহেব ছাড়াও আরো অনেক খলিল আছে যারা একটা অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতাই নাই, এরকম লোকের নেওয়া হচ্ছে। উনি বিদেশে থাকা লোকজনকে বেশি পছন্দ করে না, বেশি জ্ঞানী। এখন এটা তো উত্তর তো উনি দিতে পারেন, কেন এনজিও কে কি অবদান রাখছে। আমি কালকে একটা চ্যানেলকে বসি, রেদওয়ানা নাম মেনশন করতেছি, ওনার স্বামী ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ডিজির গাড়ি ব্যবহার করতেছে, সে ওই পুরান গাড়ি রাস্তা বন্ধ হয়ে যায়, তো সে কাজ করবে কি করে? রেদওয়ান একটা অ্যাডভাইজারের স্বামী কি করে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জিপ ব্যবহার করতেছে, কি করে ব্যবহার করতেছে? এটা একটা নমুনা দেখলাম যে অ্যাডভাইজারদের আরো অনেক ইতিহাস, যদি ইউনুস স্যার আমাকে ফোন করে আমি সুনির্দিষ্ট প্রমাণাদি দিয়ে দেবো। ওনার কি জানার ইচ্ছা আছে? উনি এইসব লোকের হাসিনা করছে, হাসিনা এরকম দুর্গন্ধওয়ালা লোকের আনতেন কেন? তাদের দিয়ে যে কোনো কাজ করানো যায় ব্ল্যাকমেইল করে। তো ওনার তো এসব অভিপ্রায় নাই, তাহলে উনি এত দুর্গন্ধওয়ালা লোক আনছেন কেন? আমি দুঃখিত, ওনার ক্রাইসিস সময় আমি একমাত্র কথা বলছি, সুরঞ্জিত সিং গুপ্ত ছিল আমার সাথে আলোচনায়, আমি বহুবার ইউনুস স্যারের পক্ষে কথা বলছি। আমি নজরুলের শেখ হাসিনার রুমে ঢুকাইছি যে তার পক্ষে বলে একটা মীমাংসা করা যায় কিনা। ইউনুস স্যার আমি নিজে বলছি স্যারের মীমাংসা করে, আমি কি 7 ফুটা করে ঢুকবো? আমার তো অ্যাপয়েন্টমেন্ট দেয় না। আমি শহীদের দিয়া আইজি স্যারের ব্যাপারে বলছি মীমাংসা করে, স্যারের জন্য হয়রানি না করা হয়। নজরুল এনআই খান পরে শিক্ষা সচিব হয়েছে, উনি ঢুকছে, ঢুকার পরে ওই দিন উনি সে ফতুয়া পরে ঢুকছে। শেখ হাসিনা তার দিকে তাকাই বলে তুমি তো ফতুয়া তো পড়ছো, এখন ইউনুস পার্টি যোগ দাও। ওই দুর্ভাগ্যক্রমে সেদিন সে ফতুয়া পরে গেছিল অফিসে। তারপরে বাইরে আমাকে বলে যে পাটরি ভাই আমার জীবনে এরকম বেজ্জিত আমরা শেখ হাসিনা করে নাই, করছে আপনার কথা, আমি যাই এরকম করছে। এখন দেখেন যারা তার পক্ষে কাজ করছে সব হাসিনা সম্বন্ধে সব লোক কিন্তু খারাপ ছিল না, দুই একটা কথা বলছে। শহীদ তার ব্যাপার করছে, শহীদের অ্যাকশন হয় নাই। করিম সাহেব তার ব্যাপারে বলছে, করিম সাহেবের আর অ্যাকশন হয় নাই। তারপরে নজরুলের কোনো ভালো পথ দেয় নাই। ওই বঙ্গবন্ধু মিউজিয়াম এখন তারা হেল লোক দেখে তার বাড়ি ভাঙে, ও করে সে করে। এগুলি সব লোকের যারা ওই সময় কিছু কথা বিবেকের কিছু কথা বলছিল, যারা এমন অবস্থায় আমরা জানি, ওই সময় মিডিয়া তো তার পক্ষে এই করছে। শহীদে যখন বেগম জিয়াকে, এটা জানার দরকার, সরকারেরও জানার দরকার, বেগম জিয়া যখন ওয়ারেন্ট মাথায় নিয়ে যখন এয়ারপোর্ট নামলো, সাংবাদিকেরা শহীদের বললো যে তারা অ্যারেস্ট করেন না কেন? শহীদ তখন বললো উনি কি পকেট মার, ওনার তো কোর্ট পর্যন্ত যাইতে দিতে হবে, উনি সাবেক প্রধানমন্ত্রী। আমি মনে করছি ওই দিনে চাকরি যাবে তার, সেদিন চাকরি যায় না, পরে নিয়ে তারা গালাগালি করছে শেখ হাসিনা, এবং ফলশ্রুতি তার ইয়ে হয় নাই। আজকে বলি যে আমাদের বর্তমান আইজি সাহেবের ফাইল গায়েব করে দিছিল। আইজি সাহেবের ফাইল গায়েব করেছে, আইজি সাহেব মিশনে যাবে, বাস সাহেবের ফাইল গায়েব করে দিছে। উনি এখানেও কোনো পোস্টিং পাচ্ছেন না, উনি বিদেশেও যাইতে পারছেন না। পল্লয় ওর ফাইল গায়েব করে দিছে, ওই যে প্রধানমন্ত্রীর সাথে ছিল, পুলিশ দেখতেন। পরে আমি আর সিভিল ইলেকশন কমিশনার ওনাকে বললাম, পল্লব জোয়ারদার। পরে পল্লব জোয়ারদারের কাছে যখন কাজী জাফরুল্লাহ
কাজী জাফরুল্লাহকে আমি বললাম, আমাদের সিভিল ইলেকশন কমিশনার বললো, কাজী জাফরুল্লাহ তখন ওখানে গেছে যে দেখেন তো আপনি বলেন তো এই লোকটা বেচারা বাইরে গেলে রিমিটেন্স আসবে, ওনারা এখানে পৌঁছে দিচ্ছে না, সে একটা ভালো অফিসার, তাকে মানে বিদেশেও যাইতে দিচ্ছে না, তার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন প্রধানমন্ত্রীর অফিসের গেইটে যাইয়া পল্লবের সাথে দেখা, পল্লবকে উনি কাজী জাফরুল্লাহ সার্চ করলো। কাজী জাফরুল্লাহ তো আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক, কিন্তু অন্যায় তো মানুষ তো অনেক জানে না, এখন সবারে আওয়ামী লীগ করছে সবারে ঢুকাও, আরে বাইশে সেনা তো ঢুকাইতে হবে। আমার এটা অনেকে কথা বলছে, এটা জানার দরকার জনগণের, এবং ইউনূস স্যারেরও জানার দরকার। তারপরে তাকে যখন বললো, সে মনে করছে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছে, সে তো ওইখানে ভিতরে যাই ভুলে যাবো কথাটা, জওয়ারদার মনে করছে যে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে, কারণ সে জানতো জাফরুল্লাহর সাথে হাসিনার কি সম্পর্ক। তো এরপরে গেটের বাইরে ফাইল নিয়ে এসে দাঁড়ায় আছে, এই আমাদের বাহার সাহেবের ফাইল নিয়ে দাঁড়ায় আছে। পরে বললো যে স্যার ওই যে ফাইল পাওয়া গেছে, পিয়ন যাই বললো যে স্যার জাফরুল্লাহর কানে কানে বললো যে ফাইল পাওয়া গেছে। তখন বললো যে ঠিক আছে জওয়ারদারকে আসতে বল, আসে। শেখ হাসিনা জিজ্ঞাসা করে এটা কি, বলে যে ওইটা বাহার আলমের ফাইল, এই তো এখানে আমরা দিচ্ছি না কোনো পোস্টিং, তো এখানে বাংলাদেশের ইয়াতে রাজস্বতে তার বেতন হচ্ছে, যদি সে মিশনে যায় তাহলে রেমিটেন্স আসবে, আমাদের রাষ্ট্র কোষাগার থেকে টাকা দিব না, আমরা তারা পছন্দ করি না, পোস্টিং দিই না, তার বিদেশে টাকাবো কেন? প্রধানমন্ত্রীকে তাই করছে নাকি? প্রধানমন্ত্রী তখন জানেই না এরা করছে। তখন বলে যে ফাইল তাই করছে না, তো সঙ্গে সঙ্গে ফাইলটা সাইন করে দিছে। এখন যদি বাস সাহেব শুনে থাকে তাহলে শুনবে, আমি কিন্তু কোনোদিন বলি না যে আমরা ওনার বাস সাহেবের পক্ষে আমি এই কথা বলছি। হ্যাঁ, আমরা তো ধান্দাবাজারা বলবে, আমরা তখনও কিন্তু প্রতিবাদ করছি। আমাকে তখন বলা হইতো যে আমরা বিএনপি এখন মনে করে আমরা আওয়ামী লীগের। তো এখন দুর্ভাগ্য হলো কি, সত্য কথা কইলে সবাই মনে করে যে এই তো আমার লোক না, আমরা তো দেশের লোক, আমরা কোনো পার্টি করি না। তাহলে ওই যে ওই সময় অনেকগুলি ভালো লোক কাজ করছে, অনেক আজকে এই সময় একটা আইজির পদে থাকি একথা বলে কেউ? বলছে সে কিন্তু বাক্য দোষী হয়ে গেছে, কিন্তু সে অতটুকু দোষী না, সে যতটুকু তাকে দোষী দেখানো হচ্ছে। হ্যাঁ, এখন তার বউ বাচ্চারা বাসা থাকতে পারে না। হ্যাঁ, তো এটা আমি তো বুঝি না যে একটা স্বামী অপরাধ হলে তার অপরাধ হবে, তার বউ বাচ্চা কি অপরাধ করছে তাদেরকে করতেছে। একটা এত বড় পদে থাকার পরও তার বউ বাচ্চারা নিরাপদ নাই দেশে। হ্যাঁ, আমি অপরাধ করছি, আমাকে পানিশমেন্ট দিবেন, আমার বউ বাচ্চা কি করছে? তো তারা নিরপরাধ হয়ে তাদের কেন হয়রানি করবে? একটা মানুষের ফেলো ফিলিংসও থাকে। আমি অবাক হয়ে যাচ্ছি যে বাস সাহেব যদি শুনে থাকে, উনিও দেখবেন উনি কেন তার ওয়াইফেরা হয়রানি করবে, কেন তার ফ্যামিলির হয়রানি করবে। হ্যাঁ, এইসব না, যে অপরাধ করছে তার পানিশমেন্ট হোক, এটার ব্যাপারে আমার কোনো বক্তব্য, যদি প্রমাণাদি পাওয়া যায় আমরা তাকে পানিশমেন্ট দেন, কোনো আপত্তি নেই। তো এই যে কথাগুলি বলছি, এখন ইউনূস স্যারের এখন যে বয়স আসছে, উনি হাসিনার রোশান হলে পড়া, ওনার যেভাবে ত্রাহিতারি অবস্থা, উনি কি অসহায়ের মতো আমরা দেখছি, তাকে লিভ বন্ধ করে দিচ্ছে, আমরা প্রতিবাদ করছি। এখন আজকে সেম জিনিস যদি প্র্যাকটিস হয় ওনার সময় এইগুলো হবে কেন? কেন আজকে পার্টি করবো? ওনার পার্টি নতুন রেজিস্ট্রেশন দেওয়ার দরকারটা কি ওনার? কেন এটা উনি কারো হয়তো কোনো অ্যাডভাইজারের কারণে করছে, উনি হয়তো গভীরে যাচ্ছেন না। ওনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনি একটু ভেবে দেখেন, আপনি তো আপনার পার্টির পারমিশন দেওয়ার তো, নতুন পার্টির রেজিস্ট্রেশন দেওয়ার তো আমরা দায়িত্ব না। আর তারপরেও যদি দেন, কেন আসামিকে, কনভিক্টেড আসামিকে কেন লোকে? তাহলে এই যে প্রশ্নগুলোর উত্তরটা কে দিবে? আমরা এখন আর এই যে মিডিয়া অনেকে বলে মনে করেন মানা করি, এখন তোমার তো মানা করতে পারি নাই, কিন্তু এখানে আমরা যাইতে চাই না, কথা বলে লাভটা কি? মাঝে মাঝে শত্রুতা হচ্ছে, অনেকের যার এগেনস্ট আছে সে আমাকে ভালো জানে, বলবো যে এই লোকটা কথা এগুলি বলতেছে। আবার কিছু লোক রাখছে গালাগালি শুরু করছে। তোমার যুক্তি দিয়ে আমার যুক্তি দিয়ে তুমি যদি আমার কথা কোনো যুক্তিতে, কলিমুল্লাহ সাহেবের কথা কোনা তোমার যদি পছন্দ না হয়, যুক্তি দিয়া এটা করে ওয়াশ আউট করে দাও। তুমি কথা নাই বার্তা নাই, কলিমুল্লাহ সাহেব দালাল, কলিমুল্লাহ সাহেব ভালো লোক না, এইসব কথা বলছে, তাহলে ওইগুলির উৎপত্তি, এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কি, তাহলে বুঝতে পারো দালাল কিরকম। দালালেরা ভালো মানুষের দালাল কইতে আছে। হ্যাঁ, তুমি যুক্তি দাও না, তাহলে সবকে যুক্তি দাও। তো যাই হোক, এখন এগুলি আমাদের এই প্র্যাকটিস, আমাদের দুর্ভাগ্য জাতির। আমরা মৌলানারে নিয়ে আসি, ভালো লোক, মৌলানারে বিশ্বাস করি, মৌলানাও দেখি আগে যিনি মৌলানা দাঁড়িয়েছে সে উনি যে কাম করে, এখন দেখি মৌলানাও সেই কাম করে। তাহলে আমরা পার্থক্য পাবো কোথায়? আমরা ভালো লোক কোথায়, আমরা কম্পেয়ার করবো কিভাবে? আমরা রোল মডেল পাবো কোথার থেকে? তা আমরা তো ইউনূস স্যারের রোল মডেল মনে করছি, যেটা হাসিনা করছে, যেটা জাতীয় পার্টি যেটা করছে, উনি এটা করবেন। এখন দেখতেছি উনি ওইটা প্র্যাকটিস করতেছে। এটা আমি সুনির্দিষ্ট বললাম, দুইটা উত্তর উনি উনি যদি এটা দেখে থাকে বা ওনার কোন সংস্থা তাদের দেয়, উনি এই দুইটার উত্তর দেখ না। অথবা আমি প্রকাশ্য মিডিয়ার সামনে ওনার লোকের ডিবেট করতে চাই, ওনার অ্যাক্টিভিটিস নিয়ে। আমি জনগণের পক্ষ থেকে কথা বলবো, উনি রাষ্ট্রের পক্ষ থেকে কথা বলবো, ওনার অ্যাক্টিভিটিস নিয়ে আমি কথা বলবো, উত্তর দেখুন, উনি সবাই দেখুক, সারা জাতি দেখুক। আমি যদি ভুল বলে থাকি, জনগণও আমার বিচার করুক। অসংখ্য ধন্যবাদ পাটোয়ারী ভাই, আমরা শেষ করবো। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার 1 মিনিটে শেষ করবেন প্লিজ।
ধন্যবাদ। আজকে আমি একটা লাল সালাম দিতে চাই আমাদের শ্রদ্ধেয় এ কে এম পাটোয়ারি স্যারকে, এই কারণে যে তিনি যেই দেশের ডার্লিং বলে পরিচিত আমাদের শ্রদ্ধেয় নোবেল লরেট, আমাদের সরকার প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী মর্যাদায় প্রফেসর ডক্টর ইউনূস, তার সঙ্গে তিনি অকুতোভয় চিত্তে মার্কিন স্টাইলে ডিবেট করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আসলে বাংলাদেশের সবাই না হলেও কেউ কেউ যে ক্রিটিক্যাল মাসে অংশ হিসেবে বলিয়ান হয়েছেন, তিনি তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। এখন পরিমাণে বাড়তে বাড়তে গুণগত পরিবর্তন আসে। আমরা চাইব আমাদের অধিক সংখ্যক মানুষ, এই দেশের রাষ্ট্রের নাগরিক, তারা এ কে এম পাটোয়ারির মতো বলিয়ান হন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন। আপনার যা কিছু আপনার মনে হবে ব্যত্যয় তার প্রতি। ধন্যবাদ। আমরা একটু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই এবং পাশাপাশি আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীকে গতকালকে একটা বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখেছি। বাট পাশাপাশি আমরা দেখেছি যে ঝটিকা মিছিল, সেখানে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তো আপনার কাছে আওয়ামী লীগের এই অবস্থান এবং এনসিপি দাবি করেছে যে 15 দিনের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার জন্য একটা আইন তৈরি করার জন্য। সব মিলিয়ে আপনার কাছে আসলে আওয়ামী লীগের অবস্থা এবং আইন প্রয়োগ করে এটা বন্ধ করা যাবে কিনা, এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তাদের মিছিলে বাধা দেওয়ার জন্য মানে এটা আসলে আইনগত ভিত্তি আছে কিনা, সেটাও আপনার কাছে শুনতে চাই। যে ওনার যেহেতু ইন্টারনেটের সমস্যা, আমি পাটোয়ারি ভাই আপনার কাছে শুনতে চাই। এবং এই নিষিদ্ধঘোষিত যে কোনো সংগঠন যদি প্রকাশ্যে অ্যাসার্ট করবার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আপনার ডিজুরও একটা বেসিস থাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের উপর আইন প্রয়োগ করার সুযোগ নেই। ব্যক্তি একজন আওয়ামী লীগ সদস্য যদি কোন রকমের ব্যত্যয় করেন তার ব্যক্তিগত বিভিন্ন কার্যকলাপে, তাহলে সেইটার সূত্র ধরে তাকে যদি আইনের আওতায় আনা হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু দলগতভাবে প্রতিটি দলের যাদেরই নিবন্ধন আছে অথবা যাদের নিবন্ধন নেই, তাদের সবারই কিন্তু রাজনীতি করবার অধিকার বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত তা নিষিদ্ধ না হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এই প্রশ্নগুলো আসবে। আর যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার কেউ থাকবে কেউ থাকবে না, এইটা যদি রসম হয়ে দাঁড়ায়, তখন ব্যাপারটি যা দাঁড়াবে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে, ভবিষ্যৎ নির্বাচন নিয়েও সেরকমের প্রশ্নবোধক চিহ্ন যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উত্থিত হয়, তখন আসলে আমরা হয়ে যাব লাজবাব। ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা কোন ভিত্তিতে বলেছেন, মানে কোন আইনের ভিত্তিতে বলেছেন? মানে মিছিল, দেখুন আপনার যদি আইন শৃঙ্খলা রক্ষা তারা বাধা হয়ে দাঁড়ান, তারা যদি এমন কার্যক্রম করেন, ধরুন ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হন, মিছিল বের করে আপনার অগ্নিসংযোগ করেন, কারো বাড়িতে হামলে করেন, ট্রেসপাস করেন, অনধিকার প্রবেশের চেষ্টা করেন, কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুর করেন, আপনার রাস্তায় যে স্ট্রিট লাইট আছে তা যদি ভেঙে দেন, এ ধরনের কার্যকলাপে লিপ্ত হলে ডেফিনেটলি সেটা নিয়ে আপনার সরকার আইন প্রয়োগ করতেই পারে। ধন্যবাদ। আইন প্রয়োগ করতে পারি, কিন্তু আমরা যদি একটু আগস্ট সেপ্টেম্বরের দিকে যদি তাকিয়ে দেখি, আওয়ামী লীগ শুনলেই কিন্তু মব জাস্টিস করা মানে ধরে পেটানো হতো, কিন্তু এখন সেটা করানো হচ্ছে না, সেটা থেকে মানুষ সরে এসেছে। তাহলে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগকে সহ্য করা শুরু করে দিয়েছে মানুষ?
স্তিমিত হয়ে গেছে, এটা স্বীকার করতেই হবে। আমরা কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে নেই। বুড়িগঙ্গা দিয়ে প্রচুর পানি ইতিমধ্যে গড়িয়ে গেছে। এক নদীতে দুইবার গোসল করা যায় না, যেমন গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলে গেছেন, সে একই রকম ভাবে অগাস্ট এবং সেপ্টেম্বরে যে জজবা ছিল সেটা এখন অনুপস্থিত, এটা স্বীকার করতেই হবে। ধন্যবাদ। তাহলে কি আওয়ামী লীগের লোকজন বের হয়ে আসতে পারবে, মানে যারা গাপটি মেরে আছে দেশে তারাও বের হয়ে আসতে পারবে, যারা দেশের বাইরে আছে তারাও? এখন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তির যে কোনো ধরনের রাজনীতি করবার অধিকার থাকে। সকল রাজনৈতিক দল কিন্তু নিবন্ধিত নয়, তৎসত্ত্বেও তারাও কিন্তু নানান রকমের আপনার কার্যকলাপে যুক্ত আছেন, যেটা আইনসম্মত। অর্থাৎ কারো অধিকারে হস্তক্ষেপ না করে আপনি যদি আপনার অধিকার সমুন্নত রাখেন, তাহলে তার কিছু করবার নেই এবং রাষ্ট্র বরং তা প্রোটেক্ট করতে বাধ্য। ধন্যবাদ। আমি একই বিষয়ে একেএম পাটোয়ারি আপনার কাছে শুনতে চাই যে এই যে ঝটিকা মিছিল একটা হয়, তারপরে আমরা দেখলাম তারপরের দিনে 3টা হলো, যদি গ্রেফতার করা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু থেমে নেই, তারা বের হচ্ছে। আবার এনসিপি দাবি করেছে যে নিষিদ্ধ করার জন্য। সব মিলিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। এবং গতকালকে লন্ডনে 4 জন মন্ত্রী, সাবেক মন্ত্রী ওনার বিয়ে দাওয়াত খেয়েছেন। সাজিদুল ফারুক মেবি উনি সাধারণ সম্পাদক, এখানকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তা ওনার মেয়ে বা ছেলের বিয়েতে ছিলেন 4 জন মন্ত্রী। তো মন্ত্রীরা বিয়ে খাচ্ছেন, যার নেতারা অনেকে পালিয়ে আছেন, অনেকে জেলে আছেন। বিষয়টি আপনার কাছে শুনতে চাই। দেখুন, আপনার নিশ্চয় স্মরণ আছে যে বিএনপি যখন এরকম জটিকা বিএনপিকে করতে দেয় না আওয়ামী লীগ, যার পরিপ্রেক্ষিতে আমরা সরকার পরিবর্তন করলাম। তো ফৌজদারি অপরাধী না হইলে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, তাহলে সেখানে ডিক্লেয়ার করতে হবে সে ফৌজদারি অপরাধ করছে। 2 নম্বর, আমার পূর্ববর্তী আলোচক যেটা বললেন এই কথাটা সঠিক বলছেন, কারণ আমরা তো পার্টিকে ব্যান করতে পারি নাই। এখন 7 দিন 10 দিন 15 দিনের জন্য দাবি উঠতেছে, 9 মাস তো হয়ে গেল অলরেডি। তো 9 মাস হওয়ার পরে এখন এই কথাটা কোনো কথা যুক্তিগ্রাহ্য হয় না। করলে তো প্রথম দিনে করা যাইতো যে এটা পার্টিকে ব্যান করতো, যেটা আমরা জামাতকে যেরকম ব্যান করছিল, পরে যদিও টিকাইতে পারে নাই। তো এখন ওই ফর্মুলায় তো তারা তো এটা করছেন না, তারা এটা রিস্ক মনে করছে, এটা লোক দেখানো মাত্র এগুলি তারা বলতেছে, তারা কিন্তু এক করতেছে না। তারা হাসিনার খুন করছে, করছে, অনেক অনেক প্রমাণ থাকার পরে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের জন্য কোনো মামলা এখনো হয় নাই, কোনো রকমের এখনো জিডি হয় নাই। ইভেন কি আমাদের সিটিজেন পার্টি যারা, তারা অনেক কথা বলতেছে, তারাও কিন্তু নিজেরাও তো বাদী হয়ে একটা মামলা করতে পারতো, করছে না। এরা রাজনীতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা হইলো তারা এটার বিচার বা প্রতিকার চাচ্ছেন না। এই একই জিনিস ক্ষমতা থাকতে যারা করে, যাদেরকে ক্ষমতা থেকে সরানো হয়, আবার ওই একই জিনিস প্র্যাকটিস হচ্ছে। এখন আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ আমলে যে বিএনপির যে অবস্থা, কোনো মিটিং দাঁড়াইতে দেয় না, প্রেস ক্লাবে দাঁড়াইতে দেয় নাই, ওই কি অবস্থা করছে, এখন একই জিনিস আবার প্র্যাকটিস হচ্ছে। তো ওরা অদম বলে আমরা উত্তম হবো না কেন? এখন ইন্টারিম গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, তারা বলতেছে। যদিও আমরা দেখছি তারা কি পার্টি করতেছে, তাদের প্যাট্রোনাইজে পার্টির মিটিং করতেছে, পুলিশ রিকুইজিশন করে গাড়ি দিয়ে মিটিং এর ব্যবস্থা করতেছে, অথচ তাদের বলছে তাদের কোনো পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, কোনো অভিপ্রায় নাই। কিন্তু এটা কথার সাথে কাজ করেছে, নিজেদের মধ্যে নিজেদের এই দুর্নীতি তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশনও গঠন করেছে নিজেদের মধ্যে, এনসিপির মধ্যে। শুনেন, আপনাকে আমি এই কথার কথা বলা আর মনের অন্তঃকরণ থেকে এটা বিশ্বাস করা এক জিনিস না, লিপ সার্ভিস আর বাস্তবতা এক জিনিস না। এখন ওনারা একটা কথার কথা বলতেছেন, তারা কিন্তু এটা বাস্তবতা হলে 9 মাস অনেক টাইম। 3 মাসের মধ্যে দ্রুত বিচার আদালত করে যদি এইসব যেগুলো প্রমাণাদি আছে এগুলো দিয়ে বিচার করে একটা বিচার মেসেজ দিতে পারে। এখন বিচারের কথা তার মানে ডিলে করার কারণ হলো এই ওনাদের অনেকদিন থাকার ইচ্ছা আছে। ওনারা কেউ কেউ বলতেছেন বেশি এটার বিচার না করা পর্যন্ত কোনো ইলেকশন হবে না, তার মানে একটা বিচার প্রক্রিয়া কম করে হলো 8 থেকে 9 বছর লাগবে এটা সম্পূর্ণ এটা প্রমাণিত করে সুপ্রিম কোর্ট হইতে রাষ্ট্রপতি পর্যন্ত আসতে গেলে। তাহলে 8-9 বছর কি আমরা এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে থাকতে দেবো? এখন ওনারা ওইটা করেন না, কারণ কোনটা করলে দেরি হবে, কোনটা বাহানা লাগবে। এইখানে আমরা যে দেখছি, যদি গভীরে দেখি, আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখবেন, আপনার গভীরে যদি ওটা দেখেন আপনি গভীরভাবে, তাহলে দেখবেন যে এদের মতলবটা এটার প্রতি দেখা যাচ্ছে যে এটার উদ্দেশ্য হলো তারা রাজনীতি করছে, তারা প্রায়োরিটি হিসেবে এটা আনতেছে না। এখন ওই সময় যে খুন খারাপি করছে, গুম খুন করছে, এখন পর্যন্ত একটার কোনো বিচার করতে পারছে? 9 মাসে বিচার করতে পারে না, কি কারণে 9 মাস লাগবে? এই যে আপনার সংস্কার কমিশনের এতদিন টাইম বাড়াচ্ছে, কেন এতদিন বাড়াইতে হবে? এখানে নীতিমালার মধ্যে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। এইটা একটা তো ফ্রেম তো অলরেডি আছে, একটা ড্রাফটিং কেউ করলে এটা পরিবর্তন করতে কয় মিনিট লাগে?
কিন্তু সেটা করা হচ্ছে। এখন অন্তঃকরণভাবে আন্তরিকভাবে এটা চাচ্ছেন কিনা আপনি, এখন সেটাই প্রশ্ন দাঁড়াইছে যে আন্তরিকভাবে আমরা চাচ্ছেন না। আপনারা বিচারের কথা বলছেন, বিচার করছেন না। আপনারা ফার্স্ট প্রায়োরিটি ভবিষ্যৎ কি এভাবে ঝটিকা মিছিল বের করতে করতে লম্বা মিছিল, তারপরে তারা রাজনীতিতে সক্রিয়, এরকমই কি ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি? মানুষের এনাদের ফেলিউরটা লোকে যোগ হবে। মানুষের প্রথম চিন্তাধারা যেমন ছিল, ছাত্ররা করছে না কে করছে, সবাই একাত্মতা ঘোষণা করছে, ওই প্রশ্নগুলি আসে নাই। এখন যখন এই গভর্নমেন্টের ফেলিউরটা আসবে, এই গভর্নমেন্ট যখন অনেকদিন আগেও এই সেম নেচারের গভর্নমেন্ট তো আগেও ছিল, তারা কতদিন সময় নিচ্ছে, তাতে দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক 5টা 7টা গভর্নমেন্টের টাইম ওনারা নিয়ে নিবে। তো তাহলে তখন তো এগুলি প্রশ্ন উঠাবে, কারণ ওইটা বেশি দিন নিতে গেলে তো তাদের এই যে ফার্স্ট প্রায়োরিটি নির্ধারণ করলে তো তাদের সমস্যা। এই জন্য তারা প্রায়োরিটি নির্ধারণ করছে না। তার উদ্দেশ্য হলো তারা বেশি দিন থাকতে চাচ্ছে। হ্যাঁ, তাদের মুখে বলতেছে না, কিন্তু তারা তাদের কার্যকলাপে বোঝা যাচ্ছে তারা বেশি দিন থাকতে চাচ্ছে। যার পরিস্থিতিতে তারা ইলেকশন কমিশনকে রিফর্ম করতেছে না। ইলেকশন কমিশনের কমিশনার, ইলেকশন কমিশনার গুলি ভালো লোক নিয়োগ করছে, কিন্তু যারা এনারা তো আর ভোটের বাক্স ফিল্ডে যাবে না তারা, কিন্তু ফিল্ডে যারা যাবে তারা তো ওই লোকগুলি যারা দিনের ভোট রাতে করছে, ওই লোকগুলি তো দেখেন এখন এইটা তো এখন পর্যন্ত ওটা ভোটার লিস্টটা ধরছে ওনারা, কিন্তু ওইখানে ওই লোকগুলি পরিবর্তন করেন নাই। তাহলে যাদের কোনো নৈতিকতা নাই, তারা চাকরির জন্য অনৈতিক কাজ করছে। যেমন পাকিস্তানে 2জন যাইয়া থানায় যায় বলছে আমার অ্যারেস্ট করেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারি না। কিন্তু আমরা তো একটা ইলেকশন কমিশনের ওই সময় ভোট যারা করছে তারা একটাকেও তো আমরা এরকম করতে দেখি নাই। সব লোক কি খারাপ হয়? কিন্তু একটা লোক দেখলাম না নীতি নৈতিকতাকে এরকম আফল করছে। তারপরে আগে যারা এরকম দিনের ভোট রাতে করছে তাদের এখন পর্যন্ত কেস স্টার্টও করে না, তারা এখন জেলখানায় নাই। তো এতে কি বোঝা যাচ্ছে না ওনারা কি বিচার চাচ্ছেন, নাকি এগুলি ওনারা এটাকে দেখায় পলিটিক্স করতে চাচ্ছেন? তো এখন তো স্পষ্ট যাচ্ছে, এখন আগের পলিটিক্যাল গভর্নমেন্ট করে, কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন এইসব করবে? এখন এটা আমাদের এটা প্রশ্ন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে, কেন আপনাদের ভোটাধিকার যারা প্রয়োগ করছে, জনগণও কেন দাবি উঠাচ্ছে না যে যাদেরকে 9 বছর 15 বছর যাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছে সেই লোকগুলির দায়বদ্ধতা তো আসবে। যদি একটা পানিশমেন্টের ব্যবস্থা না করে, তাহলে এখন যারা আছে তারাও একই কাজ করবে, সরকার যা চাবে তাই করবে। তো তাইলে একটা তো মেসেজ তো দিতে হবে, সবার কাছে একটা মেসেজ দিতে হবে যে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে ওদেরকে, তাহলে এরা আর ভবিষ্যতে ইলেকশন করার সময় কারো পক্ষপাতিত্ব করবে না বা কারো ইশারা সিল মারবে না। কিন্তু সেটা তো আমরা করছি না। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের ইলেকশন করবে, তারা সিল মারবে, নিজের লোকের উইন করবে, তারা এসব করতে পারে। এই জন্য তারা তাদের রেসপন্সারদেরকে এখানে ইলেকশন কমিশনার, সিভিল ইলেকশন কমিশন নিয়োগ করে। এখন তো তা না। তো এখন না হলে এখন এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এখন তারা বাইরে। তো এখন এইদিকে জাতীয় পার্টি সহযোগিতা করছে, জাতীয় পার্টিও বাইরে। জাতীয় পার্টির কোনো এই যে সরকারের সহযোগিতা হাসিনার দীর্ঘায়িত করে হাসিনারও বিপদে ফেলাইছে, জনগণকে বিপদে ফেলাইছে, কিন্তু তারা কিন্তু জবাব দিতে আওতা আসছে এখন পর্যন্ত আসলে। এখন দেশে আইনশৃঙ্খলা কালকের আগের দিন ওই যে উত্তরা থেকে লোক তুলে নিয়ে গেছে একজন, এটা ফেসবুকে আসছে, এটা আমি আপনাকেও পাঠাইছি, এটা দেখছেন এরকম। তো এরকম হওয়ার প্রতিদিন মানুষের নিরাপত্তাই নাই। ভোট তো পরের বিষয়, আগে তো জানেন নিরাপত্তা, অর্থনৈতিক ব্যবস্থা। এই যে বাজার দাম আবার হু করে বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম গতকালকে থেকে আজকে 30 টাকা বাড়তি। তো এখন যে বাজারের জন্য ওনারা ক্রেডিট নিচ্ছেন, আমরাও ক্রেডিট দিয়েছিলাম যে বাজারটা নিয়ন্ত্রণ রাখছে, কারণ বাজার তো নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি বলবে তখন, আর কত সময় লাগবে? এখনো ওনারা দুয়াশার মধ্যে রাখছে। আমরা আজকে একটা পত্রিকায় কি যেন মানব জমিনে দেখলাম যে গতকালকেও মনে হয় এসেছে মানব জমিনে, ঘনিষ্ঠ লোকজন বলেছেন যে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ একজন বলেছেন যে এপ্রিলে 2026-এর এপ্রিলে নির্বাচন হবে। তো উনি যেহেতু বলেন নাই, সেটাকে আমরা ধরতে পারি কিনা? না, এখন যিনি করবেন, যার কাছে ক্ষমতা, উনি নিজে বলতে হবে। তো এটা তো যেমন অনেকে তো বলছেন যে নির্বাচনই করবেন না, উনি নির্বাচন বলতেছেন, উনি কোন নির্বাচন করবেন সেটা উল্লেখ করেননি। সো সেখানে একটা সন্দেহ থেকে যায়। এখন ডিসেম্বরের আগেই নির্বাচন চাই। কিছু কাজ আছে যেটা পক্ষ থেকে কেউ বলা যায় না। যেমন কলিমুল্লাহ সাহেব আমার ঘনিষ্ঠ, কিন্তু কলিমুল্লাহ সাহেবের কলমা তো আমি পড়তে পারবো না, এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না। সেখানে কলিমুল্লাহ সাহেবের কলমা কলিমুল্লাহ সাহেবকে পড়তে হবে। এখানে গত ঘনিষ্ঠ, ওনার কলমা আমি পড়লে সে বিয়ে বৈধ হবে না। তো এখন ওনারা যারা কনসার্ন ব্যক্তি, যিনি ইলেকশনের ডেটটা নির্ধারণ করবে, ওনাকে বলতে হবে। ওনার অন্য কোনো লোকে বললে এটা তো হবে না, এটা বৈধতা হবে না, বা মানুষও শিওর হইতে পারবে না যে উনি বলেন না। এইটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান বলতে হবে, ইলেকশন আমি এত তারিখ করবো, আপনাদের মধ্যে যে সন্দেহ অবিশ্বাস জমছে, এটার কোনো কারণ নাই, আমি এই ডেটে করবো। দরকার আরো 3 মাস পিছনে দেখে উনি বলুক। হ্যাঁ, উনি সেটা স্পেসিফিক ডেট বলুক, যেটা আমি প্রথমে মিডিয়াতে আনছি যে রোড ম্যাপটা বলতে হবে। এবং আমি এই মিডিয়াতে প্রথম বলছি এই কথাটা
না হলে উনি নিজে বিপদে পড়বেন। আমি গতকালকে একটা চ্যানেলকে বলছি যে এখানে বা ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান, সরকার প্রধান, এমপির একটা আছে, কোয়ালিফাই কি 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 করলে করতে পারবে, ফৌজদারি অপরাধ করলে করতে পারবে না, কোর্টের দ্বারা দণ্ডিত হইলে সে করতে পারবে না। তো এখন ওই জিনিসগুলো সামনে চলে, যত দেরি করবে ওইটা চলে আসবে। কারণ ডক্টর ইউনূস সাহেব তো দণ্ডিত হয়েছেন, গ্রামীণের টাকা উনি জমা দিতে হয়েছেন কোর্ট করতে, তাহলে তো ওনার ওই যে তখন ওই প্রশ্নগুলি আসবে। আমি ওনাকে শ্রদ্ধার সহিত বলছি, ওনাকে ভালো জানি, ওনাকে বলছি উনি নিরাপদের জন্য, শেষ বয়সে শান্তি থাকার জন্য উনি তাড়াতাড়ি ডেটটা ডিক্লেয়ার করে দিলে মানুষের সন্দেহ অবিশ্বাস দূর হবে। এই দূর করার দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের। আপনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমি গতকালকে নিশ্চয়ই আপনি দেখেছেন যে সাবেক মন্ত্রী শাহজাহান কোর্টের ওনাকে হ্যান্ডকাপ পরানোর কারণে উনি উত্তেজিত হয়ে গেছেন, বলছেন যে মানে পুলিশদেরকে রাজাকার টাজাকার এগুলো বলেছেন এবং 14 গোষ্ঠীকে দেখে নিবেন। সেখানে হাসানুল হক ইনু ছিলেন এবং মুক্তিযোদ্ধারা আসলে জেলে, তারপরে রাজাকাররা বাইরে, এমনও হেডলাইন আমরা দেখতে পাচ্ছি পত্রিকায়। এই বিষয়ে মানে ওনাদেরকে কেন্দ্র করে আর কি, ওনাদের কোর্টে হাজিরে করা বা ওনাদের হ্যান্ডকাপ পরানো কে কেন্দ্র করে এটা এই ঘটনাগুলো ঘটছে বা এই হেডলাইন গুলো হচ্ছে, এটাতে আপনি কি বলবেন? আমরা দেখেন, আমরা সবাই বলার সময় বলি আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে আমাদের দেশে আইন সবার জন্য সমান না। দেখেন আপনি এই যে ডেস্টিনির সিপ জেনারেল হারুনের কিন্তু পানিশমেন্ট হয়েছে, তখন শামসুদ্দিন সাহেব টাকা খাইয়া রায় দিচ্ছেন যে না, উনি ওয়ার হিরো। পৃথিবীর কোথায় কোনো আইনে লেখা আছে ওয়ার হিরো মার্ডার করলে বহু মুক্তিযোদ্ধার ফাঁসি হয়েছে? তাহলে উনি ওয়ার হিরো দেখে ওনার বলছে এটা এক্সাম্পল হিসেবে দেওয়া যাবে না। ওই রফিকুল আমিন জেলখানা ছিল, কিন্তু সভাপতি জয়েন্ট সিগনেচার করে টাকা চলে গেছে বাইরে। হ্যাঁ, তাহলে একজনকে বেল দেওয়া হইলো। এখন দেখি তারপরে কোর্ট থেকে রায় হইলো যে ওনার 4,000 কোটি টাকা জমা দিবে, যে আত্মসাৎ করার টাকাটা জমা দিলে সে তার বেল পাবে। ওই রায় কিন্তু ওইভাবে রয়ে গেছে, টাকা জমা দেওয়া হয় না। এখন উনি নতুন পার্টি করছে। তো এইটা অন্য সময় হইতে পারে, হাসিনার আমলে হয়েছে, আমরা হাসিনার সমালোচনা করছি, হাসিনাকে নামাইছি। এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি উত্তর দিবে? যে জনগণের টাকা মারিয়ে দেওয়ার পরে বাইরে তো আসছে, টাকা জমা দিতেও দেয় নাই, উল্টা একটা নতুন পার্টি করছে। তো এটা সরকারের ব্লেসিং ছাড়া হয়েছে? এটা একটা কনভিক্টেড লোক এসে পার্টি করতেছে এই গভর্নমেন্টের আমলে। এখন আমি এই যে আমার সাথে ব্যক্তিগত রফিক সাহেবের অনেক ভালো সম্পর্ক, আমি ওনাকে ব্যক্তিগত, আমি ইন জেনারেল কথাটা একটা উদাহরণ হিসেবে বলছি, সে দেখলে হয়তো সে মনে কষ্ট যাবে যে উনি এই কথা বলছেন। কিন্তু এখন এটার উত্তর জুডিশিয়ারি কি দিবে, এটা সিপেট বেঞ্চের কি দিবেন এটার উত্তর? এখন তো আইনের শাসন পাওয়ার কথা। আমরা আইনে হাসিনার সময় আইনের শাসন ছিল না, আসছে নাকি আমরা দেরিতে হইলে আমরা আউট করছি। এখন ওই যে যারা ছাত্র নেতারা কি বলবেন, যে এখন ছাত্র নেতা ইউনূস সাহেবের জিজ্ঞাসা করেন যে কনভিক্টেড লোক কি করে পার্টি করতে আছে, কনভিক্টেড লোক কি করে বাইরে আছে, তাকে এটা মানে আপনার টেম্পোরারি বেল দেওয়া হয়েছিল, তার তো কনভিকশন হয়েছে 7 বছর, কনভিকশনের মধ্যে বেল পাওয়ার কথাটা পাইছে। আবার দেখেন এই যে আমি এটা একাধিকবার বলছি, এই জন্য এই কথাগুলি বারবার ওদের কানে যাওয়ার দরকার, যে রিমান্ড চলা অবস্থায় হিয়ারিং এর বেল পিটিশন গ্রহণযোগ্য হবে না, তাতে বেল পাচ্ছে। তো এটা আগে হয়েছে, সেটার জন্য আমি সমালোচনা করছি, সরকার বিদায় করছি। এখন হচ্ছে কেন? এখন এটার মধ্যে কার ইন্টারেস্ট জড়িত? জুডিশিয়ারি কি বলবেন, চিফ অ্যাডভাইজার কি বলবেন? আমি বিনয়ের সাথে এটা জুডিশিয়ারিকে প্রশ্ন রাখতেছি, আমি এটা চিফ অ্যাডভাইজারের কাছে প্রশ্ন রাখতেছি, কেন কনভিক্টেড লোক পার্টি করতেছে? তার তো সাজা বলো, টাকা কন্ডিশনালি কোর্ট দিল, কোর্ট কেন সরিয়ে আসলো ওই আদেশ থেকে? যে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিল, একটা বড় বেঞ্চ, চিফ জাস্টিস হেডেড বাই চিফ জাস্টিস, বলা হইলো 4,000 কোটি জমা দেওয়া হলে সাবজেক্ট টু, তাকে তখন ওই তার বেল পিটিশন গ্র্যান্ট করলো, ওই টাকা দেওয়া হইলো না, অথচ বেল পাইলো কি করে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে? তো এখন এইগুলি যে বলবেন, কার কাছে বলবেন? বিচার চাকার কাছে চাবেন? শাহজাহান খান যেটা দাবি করেছে যে ওনারা সরকার হচ্ছে রাজাকার, যে আমাদের একজন দর্শকও মনে করাই দিলেন সরকার রাজাকার, বাট ওনারা হচ্ছেন মুক্তিযোদ্ধা, ওনারা ভিতরে, এবং হ্যান্ডকাপ একজন মুক্তিযোদ্ধাকে হ্যান্ডকাপ পরাতে পারে কিনা সেটাও প্রশ্ন উঠেছে। আমার মনে হয় ওনার খুব মানে উনি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। দেখুন, একজন ব্যক্তি তিনি যদি আইনানুগভাবে শাস্তি বা দণ্ডপ্রাপ্ত হন, তিনি যদি নোবেল লরেটও হন, তাহলে তাকে বিহাইন্ড দ্য বার থাকতে হবে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু সাড়ম্বরে প্রচার করতেন যে বেলারুশে একজন নোবেল বিজয়ী আপনার ব্যক্তি বিহাইন্ড দ্য বার আছে। শুধু বেলারুশে নয়, আরো বিভিন্ন দেশে এই ধরনের ব্যক্তিবর্গ আছে। এখন
প্রফেসর ইউনূস ক্ষমতায় আছেন, আপনার যখন ক্ষমতায় থাকবেন না তখন তার ভাগ্যে বিধিলিপিতে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কিন্তু বলতে পারে না। আপনার নিয়তি এমন একটা জিনিস, ডেস্টিনি মানুষকে কোথায় নিয়ে যায়, যখন আপনার যারা সেই আদালতের দায়িত্বে ছিলেন, আদালত প্রাঙ্গণ রক্ষার, তারা দেখাশোনা করবার, তারা যদি জানতেন যে প্রফেসর ইউনূস ভবিষ্যতে সরকার প্রধান হবেন, তাহলে তাকে এই 8 তলা আপনার লিফট ব্যবহার না করে পায়ে হেঁটে নিশ্চয়ই ওঠানোর চেষ্টা করতেন না। তো সেই জন্য আসলে শেষ কথা বলে কিছু নেই, সবারই আসলে এই বিষয়গুলো সম্পর্কে রেসপন্সিবল হওয়াটা ভালো। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে বাড়াবাড়ি মানে জ্যাঠামি যেটাকে বলে, সেটি কখনোই কাম্য নয়, অন্তত রাষ্ট্রাচার বিবেচনা। এই বিষয়টা আমরা সবসময় যেন মনে রাখি। সে কারণে ইংরেজিতে ওই প্রবাদটি তৈরি হয়েছে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ, শয়তানকেও তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, তার সঙ্গে কখনোই বিমাতা সুলভ আচরণ করা সঠিক কাজ নয়। ধন্যবাদ।